আসসালামু আলাইকুম প্রিয় কৃষিগুচ্ছ ভর্তি প্রত্যাশী শিক্ষার্থী ভাই বোন, আশা করি ভালো আছেন। আজকের ক্লাসটা ভাই খুব ইম্পর্টেন্ট। আমি আজকে মোটামুটি আপনাদেরকে যে প্রশ্নগুলো দেখাবো সেই প্রশ্নগুলো দেখানোর মধ্য দিয়ে একটা ইম্পর্টেন্ট টপিক একেবারে খতম করে ফেলবো। টপিকটা হলো ভাই সাবজেক্ট ওভার এগ্রিমেন্ট, যেখান থেকে আমাদের বাংলাদেশে সব ধরনের পরীক্ষা প্রশ্ন দেখা যায়, ইনক্লুডিং আপনাদের পরীক্ষা। ফলে ক্লাসটা যদি শেষ অবধি করেন, প্রত্যেকটা বাক্য নিয়ে একটু চিন্তা করেন, আপনি দেখবেন সাবজেক্ট ওভার এগ্রিমেন্টের মূল কাজ আপনার সাথে আমার শেষ হয়ে গেছে। আসেন ভাই, প্রথম দুটা প্রশ্ন আপনি চিন্তা করেন উত্তর কি। অবশ্যই আপনি চিন্তা করবেন, দয়া করে আমার কথা শোনার জন্য ডাইরেক্ট বসে থাকেন না, আগে নিজে চিন্তা করেন, লাগলে একটু বস করেন উত্তর কি হতে পারে এবং কেন। আমি এবার দেখাই আপনাদেরকে। আসেন ভাই, এখানে দুটা পয়েন্ট আছে, দেখেন তো বাক্যের শুরুতে কি লেখা আছে, রাইটিং ইন ফ্রি টাইম। দুটা পয়েন্ট বলবো, আপনি একসাথে আমি দুটা পয়েন্ট বলবো। এক ভাই দেখেন, রাইটিং ইন ফ্রি টাইম ড্যাশ অ্যান ইমপ্রেসিভ হ্যাবিট। মানে কি, ফ্রি টাইমে লেখাটা একটা ইমপ্রেসিভ হ্যাবিট, খুব ভালো একটা হ্যাবিট, অভ্যাস। আসেন তাহলে আমরা একটা ভার্ব লিখবো। ভাই দেখেন তো ভার্বের আগে সাবজেক্ট বসে, জানেন তো নিশ্চয়ই। তাহলে এই যে রাইটিং ইন ফ্রি টাইম, পুরো কথাটা একটা সাবজেক্ট। রাইটিং ইন ফ্রি টাইম পুরো কথাটা একটা সাবজেক্ট। এবার আসেন ভাই, এই সাবজেক্টের পার্টে কয়টা শব্দ আছে? 1 2 3 4টা শব্দ আছে। এখন কোন শব্দটাকে আপনি ধরবেন মূল সাবজেক্ট আকারে, যেটা আমার ভার নির্ধারণ করবে? আমরা তো বেসিক্যালি এমনটা করি, তাই না? লাইক আমি যদি আপনাকে বলি হি ড্যাশ আ স্টুডেন্ট, আমি যদি আপনাকে বলি হি ড্যাশ আ স্টুডেন্ট, আপনি সেখানে ইজ লিখে দিবেন, মানে অ্যামিজার থাকলে ইজ লিখবেন। মানে আমরা সাবজেক্ট অনুযায়ী ভার্ব লিখে ফেলি, একটা সিঙ্গেল ওয়ার্ড। এখন ভাই আমাদের এখানে তো ওয়ার্ড আছে অনেকগুলো, একটু মনোযোগ দিয়ে শুনেন ভাই, সহজ হইলেও মনোযোগ দিয়ে শুনেন, আপনি দেখবেন আইডিয়া অনেকটা স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন ভাই, তাহলে আপনি হয়তো ভাববেন স্যার আমি তো রাইটিং নিব নাকি টাইম নিব, মানে মূল পয়েন্টটা এটা খেয়াল রাখবেন ভাই। এই পয়েন্টটা এক, অনেকগুলো শব্দ মিলে যখন আপনি সাবজেক্ট পাবেন, মানে সাবজেক্টের অংশে যখন দেখবেন 5 6টা 7টা শব্দ আছে, তখন কোন শব্দটা আপনার ভাব নির্ধারণ করবে আপনি নিশ্চয় জানবেন ভাই। এই প্রথম প্রিপজিশনের আগে শব্দটা আপনার ভাব নির্ধারণ করবে। প্রথম প্রিপজিশনের আগে শব্দটা আপনার ভাব নির্ধারণ করবে। যদি প্রথম প্রিপজিশনের আগে শব্দটা সিঙ্গুলার হয়, ভাব সিঙ্গুলার লিখবেন। প্রথম প্রিপজিশনের আগে শব্দটা যদি প্লুরাল হয়, ভাবটা প্লুরাল লিখবেন। একটা পয়েন্ট। তাহলে আপনি রাইটিং শব্দটা কি সিঙ্গুলার ধরবেন নাকি প্লুরাল ধরবেন? ইয়েস, আপনি এটাও জানেন যে জেরান্ড অথবা ইনফিনিটিভ যদি কোনো বাক্যের সাবজেক্টের প্লেসে বসা থাকে, ভার্বটা সিঙ্গুলার হয়। ফলে উত্তর হবে ভাই আমাদের এখানে রাইটিং ইন ফ্রি টাইম ইজ অ্যান ইমপ্রেসিভ হ্যাবিট। রাইটিং ইন ফ্রি টাইম ইজ অ্যান ইমপ্রেসিভ হ্যাবিট। দেখেন আপনি বলতে পারতেন রাইটিং ইজ অ্যান ইমপ্রেসিভ হ্যাবিট, অসুবিধা নাই, বাট পরীক্ষায় ওনারা কিন্তু একটু প্যান্স লাগায় দেয় যেন স্টুডেন্টরা এখানে একটা প্লুরাল নাউন অ্যাড করে দিয়ে বলবে যে, ধরেন রাইটিং in various ways dash an impressive habit, তখন আপনি কিন্তু ওই যে ভেরিয়াস ওয়েসটা ওনাকে কাউন্ট করতে পারে। ফলে আমি এখানে মনে হয় এই পয়েন্ট আপনাদেরকে বোঝাতে পেরেছি যে ভাই অনেকগুলো শব্দ মিলে যখন সাবজেক্ট পাবেন, মূল সাবজেক্ট যেটা সেটা হবে প্রিপজিশনের আগে শব্দটা, সেটাই আমাদের ভার্ব নির্ধারণ করবে। সিঙ্গুলার হলে সিঙ্গুলার, প্লুরাল হলে প্লুরাল। এবং এতটুকু আমরা বলেছি আবার পাশাপাশি যে জেরান্ড অথবা ইনফিনিটিভ যদি বাক্যের সাবজেক্টের প্লেসে বসে, ভার্বটা সিঙ্গুলার হয়। এক নম্বর কোশ্চেন ডান। এবং এখানে আরেকটা পয়েন্ট আছে, আপনারা যদি অর্থ বুঝে পড়ার অভ্যাসটা থাকে, যেটা আমি স্টুডেন্টদের বলি অর্থ বুঝে পড়া বা করে রিডিং পড়া। দেখেন ভাই বলছে ইমপ্রেসিভ হ্যাবিট, একটা ইমপ্রেসিভ হ্যাবিট। হ্যাবিট কয়টা? একটা। আবার হ্যাবিট লেখা আছে, ইমপ্রেসিভ হ্যাবিট। তার মানে দেখেন ইমপ্রেসিভ হ্যাবিট কোন জিনিসটা, ফ্রি টাইম ইমপ্রেসিভ হ্যাবিট নাকি লেখাটা ইমপ্রেসিভ হ্যাবিট? তার মানে লেখাটা আমাদের মূল সাবজেক্ট। তাহলে রাইটিং এন ইমপ্রেসিভ হ্যাবিট, তাহলে দেখেন এই ইমপ্রেসিভ হ্যাবিট কোন জিনিসটা? রাইটিংটা। ফলে ভার্ব সিঙ্গুলার লিখছেন নিশ্চয়ই। তাহলে রাইটিং ইন ফ্রি টাইম ইজ অ্যান ইমপ্রেসিভ হ্যাবিট। একটা কোশ্চেন আপনাদেরকে দেখিয়ে যাই, আপনারা আমার একটু কমেন্টে লিখবেন। হ্যাঁ ভাই, এই পয়েন্টটা যারা বুঝছেন আমার এই বক তারা এটার উত্তর পারবেন। রিডিং বুকস ড্যাশ অলওয়েজ এমিউজিং, আমি এক্সাম্পলটা দিয়ে থাকি স্টুডেন্টদেরকে, অলওয়েজ এমিউজিং, এবং সব বইতেও থাকে অলমোস্ট, বোঝার জন্য ইজি। দেখেন ভাই রিডিং বুকস, আপনি চিন্তা করেন হয়েছে কিনা আমারে বলেন। রিডিং বুকস আপনি কি লিখবেন? ইজ লিখবেন নাকি আর লিখবেন? ভাই আপনি দেখছেন রিডিং বুকস দুটো শব্দ আছে সাবজেক্ট আকারে, প্রিপজিশন দিয়ে কানেক্টেড না, অসুবিধা নাই। স্টিল আপনি কি লিখবেন? জেরান্ড সাবজেক্টের প্লেসে বসা আছে, আপনি ভার্বটা সিঙ্গুলার লিখে ফেলবেন। ইয়েস, এবং এটা কারেক্ট।
এবং ওই যে আমার পয়েন্টটা বাকি অর্থ বুঝার পয়েন্টটা আসেন, বলছে বইগুলো পড়াটা খুব মজাদার। ভাই এখানে আমাদের খেয়াল করেন তো, ড্যাশ অলওয়েজ এমিউজিং সবসময় মজাদার। মজাদার কোন জিনিসটা? বইগুলো মজাদার নাকি পড়াটা মজাদার? বই কিন্তু মজার হয় না ভাই, বই পড়াটা মজার হয়। কারণ বই কি আমরা টেস্ট করি নাকি? বই যখন পড়ি তখন নিজের মধ্যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। দেখবেন আমরা যখন কোনো গল্পের বই পড়ি বা যে কিছুই পড়ি, যখন ভালো লাগে তখন কিন্তু আমাদের মনে একটা প্রশান্তি কাজ করে, নিজে নিজে আমরা একটু হাসি, ভালো লাগে, ফিলিংস কাজ করে ভালো। ওকে ভাই, আমি চলে যাই। এবং এই যে আমি ধরেন আপনাদের ক্লাস নিচ্ছি, আপনার যদি ভালো লাগে, মানে কোনো কিছু বুঝেন, আপনি কিন্তু ভিতর থেকে একটু হাসি হাসি ভাব লাগে, একটু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে ভালো লাগে। এরপর আসেন ভাই, এটা উত্তর কি? উত্তর দেখাই আপনাদেরকে। তাহলে এখানে উত্তর হচ্ছে রাইটিং ইন ফ্রি টাইম ইজ অ্যান ইমপ্রেসিভ হ্যাবিট, এবং এখানে হচ্ছে টু ওয়ার্ক ইজ এক্সটেন্সিভলি ইউজফুল ফর বোথ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ। আপনারা জানেন বোথ থাকলে অ্যান্ড লিখতে হয়, এবং বোথ অ্যান্ড একটা প্যারালেল প্যাটার্ন ভাই। বোথের পরে যেই পার্টস অফ স্পিচ থাকে অ্যান্ডের পরে সেটাই থাকে। দেখেন বোথের পরে ফিজিক্যাল অ্যাডজেক্টিভ, মেন্টালও অ্যাডজেক্টিভ আছে। হ্যাঁ, আমি মনে হয় এই পয়েন্টটা আপনাদেরকে একবারে ক্লিয়ার করেছি। এক্সট্রিমলি সরি, যারা আগে থেকে এই পয়েন্ট খুব ভালো করে জানেন তারা বিরক্ত হবেন না। অনেক মানুষের উপকার হয় এইভাবে ভেঙে ভেঙে বললে, এই জন্য আমি বলার ট্রাই করছি ভাই। দেন 3-4 দেখেন, আপনি আবার একটু পজ করেন, আমি আবার এটা আপনাকে একটু বুঝিয়ে দিব একটা পয়েন্ট। আসেন ভাই, এ নাম্বার অফ স্টুডেন্টস, এই পয়েন্টটা একবারে ঠাড়া বানাকে রিডিং করেন। এ নাম্বার অফ স্টুডেন্টস, এ নাম্বার অফ স্টুডেন্টস, দা নাম্বার অফ স্টুডেন্টস। দেখেন এ নাম্বার অফ স্টুডেন্টস, দা নাম্বার অফ স্টুডেন্টস, দুটো পয়েন্টই সেম। কি? এ নাম্বার অফ এবং দা নাম্বার অফ, এই দুটো এক্সপ্রেশনের পরে নাউন যেটা হবে সেটা কিন্তু প্লুরাল হচ্ছে। দেখেন ভাই, এ নাম্বার অফ স্টুডেন্টস, দা নাম্বার অফ স্টুডেন্টস, এ নাম্বার অফ স্টুডেন্টস, দা নাম্বার অফ স্টুডেন্টস। এগুলো রিডিংও পড়েন, কারণ এগুলো স্পিকিং এ খুব হেল্প করে। আমরা যখন ইংলিশ কথা বলতে যাই এগুলো খুব ভোগায় আমাদেরকে। তাহলে এ নাম্বার অফ স্টুডেন্টস, দা নাম্বার অফ স্টুডেন্টস, তার মানে এ নাম্বার এবং দা নাম্বার অফের পরে নাউনটা প্লুরাল হয় ঠিক, তবে ভার্বটাতে একটু ডিফারেন্স আছে। তাহলে এ নাম্বার অফের পরে ভাই মূল পয়েন্ট হলো ভার্বটা হবে প্লুরাল। এ নাম্বারের পরে ভার্বটা কি হবে? প্লুরাল হবে, ভার্বটা হবে প্লুরাল। আর দা নাম্বার অফের পরে ভার্ব যেটা আসবে সেটা হবে ভাই সিঙ্গুলার। কি হবে ভাই? সিঙ্গুলার। ওকে ভাই, পয়েন্ট এইটাই। তাহলে এ নাম্বার অফ এবং দা নাম্বার অফ দুটোর পরে নাউন হবে প্লুরাল, বাট এ নাম্বার অফের পরে ভার্বটা যেটা হবে সেটা হবে, যদি ভার্ব হয়, নাও হইতে পারে কখনো কখনো, এই নাম্বারের পরে যদি ভার্ব আসে তখন ভার্বটা লিখতে হবে প্লুরাল, এবং দা নাম্বারের পরে যে ভার্বটা আসবে সেটা হবে কি ভাই? সিঙ্গুলার। আসেন ভাই আমরা উত্তর দেখছি। A number of students, A number of students have participated, A number of students have participated। এখানে আপনি আর লিখে দিলে কিন্তু হবে না, আপনি যদি প্লুরাল ভাবে শুধু আর লিখে দেন তাহলে বাক্যের অর্থটা কেমন হয়? A number of students are participated মানে কি? না, মানে স্টুডেন্টকে পার্টিসিপেট করানো হয়েছে জোর করে, এটা বিলে না কিন্তু ভাই। মানে স্টুডেন্টরা যখন নিজে নিজে, আপনারা জানি প্যাসিভ মুড কিন্তু হয়ে যাচ্ছে, যদি আর লিখেন ভারতীয় ফর্ম লিখেন, স্টুডেন্টকে পার্টিসিপেট করানো হয়েছে জোর করে, বিষয়টা এরকম আসছে, কিন্তু স্টুডেন্ট নিজেরা পার্টিসিপেট করছে। বলে এ নাম্বার অফ স্টুডেন্টস হ্যাভ পার্টিসিপেটেড ইন দ্য সেমিনার। এবং এরপরে কোশ্চেনটা দেখেন, দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইন টুডেজ ক্লাস ইজ হায়ার দেন দ্যাট অফ ইয়েস্টারডেজ ক্লাস। এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা এক্সপ্রেশন, ইংলিশের একাডেমিক এক্সপ্রেশন, পরীক্ষা আসে এটা, আমি সম্ভব হলে কোনোদিন বলবো। এই দেন দ্যাট অফ, দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইন টুডেজ ক্লাস ইজ, আমরা দেখছি সাবজেক্টকে আমাদের দা নাম্বারের পরে নাউনটা প্লুরাল ঠিক, ভার্বটা সিঙ্গুলার লিখতে হবে। আমরা জানি আর্টিকেল দা নাম্বারের পরে ভার্বটা যেমন হয় সিঙ্গুলার, এ নাম্বারের পরে হয় ভার্বটা হয় প্লুরাল, এবং এখানে সিঙ্গুলার লাগবে। আমাদের এখানে সিঙ্গুলার কিন্তু আছে দুইটা, ইজ এবং হ্যাজ। হ্যাজ নিলে অর্থ মিলিয়ে না ভাই। দা নাম্বার অফ স্টুডেন্টস ইন টুডেজ ক্লাস ইজ হায়ার দেন দ্যাট অফ ইয়েস্টারডেজ ক্লাস, মানে স্টুডেন্টদের উপস্থিতির একটা পয়েন্ট বলছে। তারপর যাই ভাই 5। আসেন তো ভাই, বাকি বলছে উইচ সেন্টেন্স ইজ গ্রামাটিক্যালি কারেক্ট, কোন সেন্টেন্সটা গ্রামাটিক্যালি কারেক্ট। এই কোশ্চেনটা এবং সামনের কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা অধিকাংশ প্রশ্ন সাবজেক্ট এগ্রিমেন্ট থেকে এই দুটো পয়েন্ট অফ ভিউ থেকে আসে। উত্তর কি হতে পারে ভাই চিন্তা করেন, আমি আপনাদের একটু দেখাই। আসেন ভাই আমার সাথে একটু 2-3টা এক্সপ্রেশন একটু মুখে বলতে পারেন। আইদার অর, নেইদার নর, নট অনলি বাট অলসো। আইদার অর, নেইদার নর, নট অনলি বাট অলসো। তাহলে এই আইদার অর, নেইদার নর, নট অনলি বাট অলসো দিয়ে যখন আপনি দুটো সাবজেক্টকে যুক্ত করবেন, সাবজেক্টের প্লেসে থাকবে এরা। যখন আইদার অর, নেইদার নর, নট অনলি বাট অলসো দিয়ে দুটো সাবজেক্ট যুক্ত হয়, তখন মূলত আমাদের ভার্ব নির্ধারণ করে কোনটা ভাই? ভার্ব নির্ধারণ করে সেকেন্ডটা, মানে সেকেন্ড সাবজেক্টটা ভার্ব নির্ধারণ করে। দেখেন ভাই, আইদার অর, তাহলে আমরা জানি এটা
প্যারালাল প্যাটার্ন বটে, আইদারের পরে যেমন যেই পার্সোনালিটি থাকবে ওর পরে সেম পার্সোনালিটি থাকবেন, সিঙ্গুলার প্লুরাল হতে পারে, ইস্যু নাই। তাহলে আইদার রিমি অর হার ব্রাদার্স, তাহলে আইদার অর নেইদার নর নট অনলি বাট অলসো দিয়ে যখন দুই সাবজেক্ট যুক্ত হয় তখন আমরা সেকেন্ড সাবজেক্ট দিয়ে ভার্ব নির্ধারণ করি। দেখেন ভাই, আইদার রিমি অর হার ব্রাদার্স, তাহলে এটা সাবজেক্টের প্লেসে বসে আছে। তাহলে এই যে নো, নোজ, নোন, নোজ, এই অংশটা আমাদের ভার্ব। এখন দেখেন আমাদের মূল সাবজেক্ট কোনটা ভাই? হার ব্রাদার্স অংশটা, প্লুরাল। তাহলে প্লুরাল যেহেতু আমরা ভার্বটা নিব প্লুরাল। এখন ভার্বের সাথে অ্যাডজেস হলে হয় প্লুরাল নাকি না হইলে হয় প্লুরাল? যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে, পাস্ট টেন্সে থাকলে আমরা শুধু নিউ লিখে দিতাম সব জায়গায়। তাহলে এখানে যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে, আমরা জানি ভার্বের সাথে অ্যাডজেস হলে হয় ভাই সিঙ্গুলার, না হলে হয় প্লুরাল। আমি সোজা অপশন দেই আপনাদেরকে, দেখেন দা বয় প্লেজ, দা বয় প্লেজ একটা অপশন দিলাম, আরেকটা অপশন দেই দা বয়েজ প্লে, দা বয়েজ প্লে। দেখেন ভাই মিল পাবেন, একটু মনোযোগ দিয়ে না আমার কাছে, খুব সোজা জিনিস বাট ভালো লাগবে আপনার। দা বয় প্লেজ, দেখেন বয়টা ভাই সিঙ্গুলার, প্লেজটাও সিঙ্গুলার। বলুন কেমন জিনিস স্যার, এস আছে একটাতে আর এটাতে এস নাই, তাও সিঙ্গুলার বলতেছেন। ভাই পার্থক্যটা হলো বয়টা বয়টা নাউন, নাউনের সাথে এস বেস না হলে হয় সিঙ্গুলার, ভার্বের সাথে এস বেস হলে হয় সিঙ্গুলার। নিচে তাকান এবার, দা বয়েজ প্লে, বয়েজটা প্লুরাল, প্লেটাও প্লুরাল। ডিফারেন্সটা কিভাবে বুঝছেন কি? নাউনের সাথে অ্যাডজেস হলে হয় প্লুরাল, ভার্বের সাথে অ্যাডজেস না হলে হয় প্লুরাল। আমি ক্লোজ করি আবার ভাই, নাউনের সাথে অ্যাডজেস না হলে হয় সিঙ্গুলার, হলে হয় প্লুরাল, ভার্বের সাথে অ্যাডজেস হলে হয় সিঙ্গুলার, না হলে হয় প্লুরাল। তাহলে আমাদের সাবজেক্ট কোনটা ভাই? হার ব্রাদার্স। দেখেন হার ব্রাদার্স এস আছে, তার মানে প্লুরাল। তাহলে যেহেতু প্লুরাল, তার মানে সাবজেক্ট প্লুরাল হয়ে ভার্বটা হবে প্লুরাল, ভার্বের সাথে অ্যাডজেস না হলে হয় প্লুরাল, ফলে আমরা নো লিখলাম। উত্তর মনে হয় নিশ্চিতে আপনারা নিশ্চয়ই ক্লিয়ারলি বুঝতেই পেরেছেন। এর চেয়েও সহজে ভেঙে আর বলা আমার পক্ষে সম্ভব না, আর বলার কিছু নাই তো ভাই। আইদার রিমি অর হার ব্রাদার্স নো দা নিউজ, তাহলে আইদার অর নেইদার নট অনলি বাট অলসো দিয়ে দুই সাবজেক্ট পেলে আমাদের সাবজেক্ট মূল সাবজেক্ট যেটা ভার্ব নির্ধারণ করবে সেটা হবে কোনটা ভাই? সেকেন্ডটা। তাহলে আমরা এটাও বললাম যে ভার্বের নাউনের সাথে অ্যাডজেস হলে হয় প্লুরাল, না হলে হয় সিঙ্গুলার, আর ভার্বের সাথে অ্যাডজেস হলে হয় সিঙ্গুলার, না হলে হয় প্লুরাল। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এক্সাম্পলগুলো খেয়াল রাখতে পারেন, দা বয় প্লেজ, দা বয়েজ প্লে। এবং আপনার কৃষিগুচ্ছের প্রস্তুতিটা আমার সাথে ফুল কভার করে ফেলতে পারেন যদি আপনি গত 2 বছরের আমার ভিডিওগুলো দেখেন। আশা করছি আপনি আপনার বেসিক ক্লিয়ার থাকলে আমি যে সাজেশন দিয়েছি ওই সাজেশনটা ধরে যদি নিজে একটা বই ধরে পড়েন, যেটা পড়েছেন ওটা ধরেই পড়তে থাকেন, প্লাস আমার গত 2 বছরের ভিডিওগুলো একবারে মনোযোগ দিয়ে দেখতে থাকেন, এবং এই বছর আমি যে ক্লাসগুলো নিব আপনাদের কাছ থেকে মোটিভেশন পেলে এগুলো করলে আপনার প্রস্তুতি ভালো হয়ে যাবে। এছাড়া যদি কেউ ফিল করেন স্যার আমি যদি আপনার কাছ থেকে পড়ার কোনো সুযোগ আছে কিনা, একবারে গ্রামাটিক্যাল টপিক ধরে আমার সাথে জয়েন করতে পারেন। চাইলে 20টা রেকর্ডেড ক্লাস করতে পারবেন আমার সাথে, 10টা ভোকাবুলারি এক্সাম পিডিএফ পেতে পারেন আমার কাছ থেকে, যেগুলো করলে আপনার 100% প্রস্তুতি কৃষিগুচ্ছের জন্য হয়ে যাবে। আমার এই নাম্বারে যোগাযোগ করার সুযোগ থাকবে হোয়াটসঅ্যাপে। কোর্সি মাত্র 510 টাকা ভাই, এবং আপনাদের যারা সেকেন্ড টাইম প্রস্তুতি পরীক্ষা দিবেন মেডিকেলের তাদের জন্য আমার ব্যাচ আছে, জয়েন করতে পারবেন। দেন 6 নম্বর কোশ্চেনটা আসেন ভাই, বলছিলাম দ্য ডিন কমা অ্যালং উইথ অল হিজ কলিগস কমা ড্যাশ দ্য মিটিং, কি লিখতে পারেন? আপনি একটু পজ করেন, উত্তরটা চিন্তা করেন আগে নিজের মতো করে, এবার আমি উত্তরটা বলি, ব্যাখ্যাটা দেই ভাই। আগে বলছিলাম না আইদার অর নেইদার নর নট অনলি বাট অলসো দ্বারা যখন দুইটা সাবজেক্ট যুক্ত হয় সেকেন্ড সাবজেক্ট দিয়ে আমরা ভার্ব নির্ধারণ করি। এখানে আবার ঘটনাটা উল্টা। আপনি কিছু এক্সপ্রেশন সব বইতে আছে, আপনি নিশ্চয়ই পড়েছেন। টুগেদার উইথ, আমি একটু লিখে দিই যদি আপনাদের জন্য, টুগেদার উইথ, এখানে অ্যালং উইথ লেখা আছে, টুগেদার উইথ, অ্যালং উইথ, তারপরে আমরা পড়ি অ্যাজ ওয়েল অ্যাজ, আরো আছে ভাই আমি না লিখে মুখেই বলি। দেখেন টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, এগুলো দিয়ে যখন দুটা সাবজেক্ট যুক্ত হয়, মানে আগে একটা সাবজেক্ট থাকবে পরে একটা সাবজেক্ট থাকবে, তখন আমাদের ভার্ব নির্ধারণ করবে শুরুটা। আবার বলি একটু, আইদার অর নেইদার নর নট অনলি বাট অলসো দ্বারা দুই সাবজেক্ট যুক্ত হলে সেকেন্ড সাবজেক্টটা ভার্ব নির্ধারণ করে। আর যদি along with, together with, as well as, accompanied by, accompanied with, এগুলো দিয়ে দুই সাবজেক্ট যুক্ত হয় তখন প্রথম সাবজেক্টটাই আমাদের ভার্ব নির্ধারণ করে। তাহলে আসেন ভাই, আমাদের বাক্যের ভার্বের আগে লেখা আছে দা ডিন কমা অ্যালং উইথ হিজ অল কলিগস কমা, এখানে ভার্ব লিখতে হবে। এখন ভার্বের আগে এই কথা লেখা আছে। এখন দেখেন অ্যালং উইথ দ্বারা দুটো সাবজেক্ট যুক্ত আছে, দা ডিন একটা, অল হিজ কলিগস আর একটা। কোনটা আমাদের মূল সাবজেক্ট যেটা ভার্ব নির্ধারণ করবে? অল হিজ কলিগস এস থাকা দরকার ছিল, আমার ভুল। তাহলে কোনটা আমাদের মূল সাবজেক্ট যেটা ভার্ব নির্ধারণ করবে ভাই? অবশ্যই আগেরটা, দা ডিন সিঙ্গুলার যেহেতু, তারপরে ভার্বটা সিঙ্গুলার হবে। আপনি কোনটা লিখবেন? হ্যাজ অ্যাটেন্ডেড নাকি ইজ অ্যাটেন্ডেড? আপনি নিশ্চয়ই হ্যাভ লিখবেন না, উত্তর এ আর বির মধ্যে।
এবং এগেইন এই পয়েন্ট আপনাদের বলেছিলাম ভাই, দিনে তার কলিগদেরকে নিয়ে মিটিং উপস্থিত হয়েছে, তারপর নিজে নিজে উপস্থিত হয়েছে, তারে জোর করে যদি উপস্থিত করায় তার মানে বাক্যটা প্যাসিভ হবে। কিন্তু আমাদের এখানে মানে ইজ এন্ডেড লিখবেন না, আপনি ইজ এন্ডেড লিখবেন না, কারণ ইজ এন্ডেড মানে কিন্তু অর্থটা পাল্টায় যায়, মানে তারে জোর করে ধৈর্য টাইম না শার্টের কলার ধরে বলছে স্যার মিটিং আসবে মানে এটা তো না ভাই। বলছে দিনে তার কলিগদেরকে নিয়ে মিটিং এ আসছেন, মানে নিজেই আসছেন, অ্যাক্টিভ মুড লিখবেন। ওকে ভাই, তাহলে দ্য ডিন along with all his colleagues has attended the meeting. ওকে ভাই, দেন আমি আপনাদেরকে নিয়ে সামনে চলে যাব। আশা করছি আপনাদের উপকার হচ্ছে। একবারে কোশ্চেনগুলো দিয়ে দিয়ে একবার টপিকটা মোটামুটি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা আপনাদের। ভাই আসেন 7 নম্বর কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট ভাই, অনেক প্রশ্ন দেখা যায়, অনেক অনেক বা করে আপনারা এসে পড়েছেন। বিশেষ পরীক্ষা আসছে, মেডিকেল ভর্তি পরীক্ষাও কিন্তু প্রশ্নটা এসেছিল, মানে এই কোশ্চেনের মূল থিমটা কোন বাক্যটা কারেক্ট ভাই? দেখেন ওয়ান অফ আছে, ওয়ান অফ আমরা জেনে থাকি ভাই, ওয়ান অফ এর পর নাউনটা কি হয়, সিঙ্গুলার নাকি প্লুরাল, এন্ড দেন ভার্বটা হয়, ভার্বটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল, দুটো অপশন এখানে আমি বলে দিচ্ছি, আপনারা নিশ্চয়ই পেরে গেছেন আশা করছি। উত্তর হবে ভাই সি নাম্বারটা। আমরা জানি ভাইয়া, আমরা জানি ওয়ান অফ এর পর নাউনটা হয় ভাই প্লুরাল এবং ভার্বটা হয় সিঙ্গুলার। এখন এরকম আঁকা ঝোঁকা তো মুখস্থ করতে পারবেন না আপনি, তাই না? কারণ কত আঁকা ঝোঁকা মুখস্থ করবেন, এটা বেটার অপশন আমি বলি ভাই একটা বাক্যের উপরে ফেলেন। ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ আ লয়ার, বিশেষ পরীক্ষার প্রশ্ন। ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ আ লয়ার, বিশেষ পরীক্ষা আরো আসছিল, অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্টস গেটস ফুল মার্কস ইন এভরি এক্সাম। মূল পয়েন্ট হলো ভাই ওয়ান অফ এর পরে নাউনটা হয় প্লুরাল, ভার্বটা হয় সিঙ্গুলার। ওয়ান অফ এর পর নাউনটা হয় প্লুরাল, ভার্ব হয় সিঙ্গুলার। বাকির অর্থটা বুঝলে আরো মজা পাবেন, দেখবেন। আপনার কাছে মনে হতে পারে কি ভাই ফ্রেন্ডস আছে কেন সিঙ্গুলার? মূল পয়েন্ট হলো ভাই বাকি কি বলছে, ওয়ান অফ মাই ফ্রেন্ডস, ওয়ান অফ মাই ফ্রেন্ডস। আপনার বন্ধু তো আর একজন না, কারোই বন্ধু একজন হয় না, হয়তো বেস্ট ফ্রেন্ড একজন হতে পারে, বাট আপনার বন্ধু অনেক আছে। এটাই বলছে আমার অনেক বন্ধুর এক বন্ধু, তাহলে বন্ধু যেহেতু অনেক আছে ফলে নাউনটা প্লুরাল হবে। আর আমি কথা বলছি কয়জন বন্ধু নিয়ে, একজন বন্ধু নিয়ে, ফলে ওয়ান অফ মাই ফ্রেন্ডস মানে আমার অনেক বন্ধুর একজন বন্ধু, আমার অনেক বন্ধুর একজন বন্ধু, তাহলে অনেক বন্ধু কথাটা হলো প্লুরাল। আর কথা বলতেছি একজন বন্ধুর নিয়ে, ফলে ভার্বটা হয় সিঙ্গুলার। তাহলে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ আ জার্নালিস্ট, আমার অনেক বন্ধুর একজন বন্ধু হলো সাংবাদিক। তাহলে ভাই ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ আ লয়ার, ওয়ান অফ এর পর নাউন প্লুরাল হয়, ভার্বটা হয় সিঙ্গুলার। ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ আ লয়ার। দেন আসেন ভাই, ওয়াও খুব ভালো পয়েন্ট এটা ভাই, এটা দিয়ে স্ট্যান্ডার্ড ভেজালে পরে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছে, সব ধরনের ভর্তি পরীক্ষা দেখা যায়, বিশেষ পরীক্ষায় পয়েন্টটা দিয়ে প্রশ্ন আসছে ভাই। দেখেন 2/3 অফ দ্য সিটি, আমি আপনাদের বলেছিলাম না, বলেছিলাম অনেকগুলো শব্দ মিলে যখন সাবজেক্ট হয়, একবার শুরুর দিকে অনেকক্ষণ বকবক করছিলাম, অনেকগুলো শব্দ মিলে যখন সাবজেক্ট হয়, আমরা জানি প্রিপজিশনের আগের শব্দটাই মূল সাবজেক্ট, যেটা কিনা আমাদের ভাব নির্ধারণ করে। কিন্তু ভাই একটা কথা খেয়াল রাখেন তো, আমি সেখানে অর্থটা বুঝাইছি না আপনাদেরকে ভাই। আপনি কি বলতে পারেন 2/3 অফ দ্য সিটি ছাড়া বাক্যের অর্থটা ক্লিন হবে না ভাই? মূল পয়েন্ট হলো আমরা যখন দেখব ভগ্নাংশ জাতীয় 2/3, 1/3, 3/4 এমন কিছু একটা সাবজেক্টের প্লেসে বসা আছে, তখন খেয়াল রাখেন ভাই, তখন প্রিভিশন আগে শব্দটা সাবজেক্ট হতে পারে না, মূল সাবজেক্ট হতে পারে না, যেটা ভার্ব নির্ধারণ করবে, পরেরটাই মূল সাবজেক্ট। তাহলে 2/3 অফ দ্য সিটি, সিটি সিঙ্গুলার, ফলে আপনি ভার্বটা সিঙ্গুলার নেন। সিঙ্গুলার ভার্ব আছে কোথায় ভাই? এটা নাই, এটা নাই, উত্তর আছে বি আর ডি। এবার আপনি অর্থ দিয়ে খেয়াল করেন, 2/3 অফ দ্য সিটি হ্যাজ বিন ইনান্ডেটেড নাকি হ্যাজ ইনান্ডেটেড? ভাই অর্থ দেখে খুব ক্লিয়ার, ইনান্ডেট মানে হলো প্লাবিত হয়ে যাওয়া। এখন সিটি কি নিজে নিজে প্লাবিত করে না সিটি প্লাবিত হয়ে গেছে কোনো মাধ্যমে, বাই ফ্লাডস, বাই সামথিং? উত্তর নিশ্চয় আপনি অ্যাক্টিভলি লিখবেন না এবার ভাই, এবার আপনি নিশ্চয় প্যাসিভলি লিখছেন আমি জানি, তাহলে উত্তর হচ্ছে বি। 2/3 অফ দ্য সিটি মানে সিটির 2/3 হ্যাজ বিন ইনান্ডেটেড, মানে ইনান্ডেটেড একবার প্লাবিত হয়ে গেছে, তাহলে 2/3 অফ দ্য সিটি হ্যাজ বিন ইনান্ডেটেড। এখানকার ক্লোজ করি ভাই, মূল পয়েন্টটা বলছিলাম যে অনেকগুলো শব্দ মিলে সাবজেক্ট হলে প্রিপজিশনের আগে শব্দটাই মূল সাবজেক্ট, কিন্তু যদি ভগ্নাংশ হয় 2/3, 1/3, 3/4, তাহলে ভগ্নাংশের বেলা ভাই প্রিপজিশনের পরে শব্দটাই মূল সাবজেক্ট, সিঙ্গুলার হলে সিঙ্গুলার, প্লুরাল হলে মূল প্লুরাল। এখানে সিটি যেহেতু সিঙ্গুলার, আমরা সিঙ্গুলার নিলাম, এবং যেহেতু বাক্যটাকে আমরা প্যাসিভ না নিলে অর্থ দাঁড়ায় না, কারণ সিটি কিন্তু নিজে নিজে প্লাবিত করে না, সিটি প্লাবিত হয়ে গেছে কোনো একটা মাধ্যমে, ফলে প্যাসিভ লিখছি। 2/3 অফ দ্য সিটি হ্যাজ বিন ইনান্ডেটেড। এন্ড দেন ভাই আসেন 9 নাম্বারটা আপনারা পারেন, মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল, দা ওয়েলথি দিয়ে পরীক্ষা আসছিল, দা রাইটিয়াস দিয়ে প্রশ্ন আসছিল, বিশেষ পরীক্ষার প্রশ্ন, দা রিচ ড্যাশ নট অলওয়েজ হ্যাপি। মূল পয়েন্টটা বলে দেই ভাই, রিচ শব্দটা কিন্তু একটা অ্যাজরিভ ছিল আগে, কিন্তু দা রিচ শব্দটা এখানে হয়ে গেছে একটা প্লুরাল কমন নাউন, দা প্লুরাল কমন নাউন হয়ে গেছে, কমন নাউন হয়ে গেছে। আপনারা জানেন ভাই দা রিচ শব্দের অর্থটা তখন দাঁড়ায়, এখানে দাঁড়ায় ধনীরা,
শুধু রিচ শব্দটা অ্যাডজেক্টিভ, বাট দা রিচ শব্দটা যখন আসছে এটা একটা প্লুরাল কমন নাউন, এটার অর্থ হয়ে যায় ভাই ধনীরা। দা রিচ যদি অর্থ হয় ধনীরা, প্লুরাল কমন নাউন হয়, আপনি ভার্বটা নিশ্চয়ই সিঙ্গুলার লিখবেন, তাহলে দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সবসময় সুখী না। অবশ্যই সুখী হতে পারেন, হ্যাঁ, সব সময় বলছে, সব সময় না, তার মানে কখনো কখনো ধনীরা অসুখীও থাকেন। দেন এটা নিশ্চয় পারবেন। আমি সেই শুরুর দিকে বকবক করছিলাম না, অনেকগুলো শব্দ মিলে সাবজেক্ট। দেখেন ভাই, দা পেজেস অফ দা বুক, বইয়ের পেজগুলো। এখন আপনি অফের আগেরটা ধরবেন নাকি পরেরটা ধরবেন? বলছিলাম অনেকগুলো শব্দ মিলে সাবজেক্ট হলে আমাদের প্রথম প্রিপজিশনের, প্রথম বলছি কারণ ভাই এমনও হতে পারে যে আপনি 2-3টা প্রিপজিশন দিয়ে যুক্ত হওয়া সাবজেক্ট পাইছেন, এই জন্য প্রথম শব্দটা বলছি। তাহলে দেখেন আমরা নিশ্চয়ই বুকটা সিঙ্গুলার আকারে, সিঙ্গুলার ধরে এটারে সাবজেক্ট, মূল সাবজেক্ট ধরবো না, বরং আমরা প্রিপজিশন আগে শব্দটা পেজেস প্লুরাল বিধায় আমরা একটা প্লুরাল ভার্ব নিব। প্লুরাল ভার্ব নাই হলো এই দুইটাতে, তার মানে আর অথবা হ্যাভ, আপনি কোনটা নেবেন? দেখেন দ্য পেজ অফ দ্য বুক হ্যাভ হোয়াইট অ্যান্ড ব্লু, না, পেজের পরিচয় দিচ্ছে, বইয়ের পেজগুলো পরিচয় দিচ্ছে। আমরা পরিচয় দেওয়ার অর্থে ভাই অ্যামিজার ইউজ করি, লাইক আই এম আ টিচার, আমি একজন শিক্ষক। তার মানে অ্যামিজার ওয়াজয়ার কোনো ব্যক্তির কোনো কিছুর একটা পরিচয় দেয় যখন প্রিন্সিপাল ভার্ব আকারে ব্যবহৃত হয়। আর হ্যাভ হ্যাজ হ্যাড যখন প্রিন্সিপাল ভার্ব আকারে ব্যবহৃত হয় তখন সাবজেক্টটার কিছু একটা আছে বোঝায়, লাইক আই হ্যাভ এ মার্কার, আই হ্যাভ আ লট অফ স্টুডেন্টস লাইক ইউ, মানে আমার অনেক স্টুডেন্ট আছে। এই যে আই হ্যাভ মানে আমার আছে, তার মানে হ্যাভ হ্যাজ হ্যাড যখন প্রিন্সিপাল ভার্ব আকারে ব্যবহৃত হয় তখন সাবজেক্টটার কিছু একটা আছে বোঝায়। আর অ্যামিজার ওয়াজার যখন প্রিন্সিপাল ভার্ব আকারে ব্যবহৃত হয় তখন ওই সাবজেক্টটা একটা ইন্ট্রোডিউস করে, সাবজেক্টের ব্যাপারে কোনো একটা পরিচয় দেয়, লাইক দ্য পেজেস অফ দ্য বুক, এই বইয়ের পেজগুলো আর হোয়াইট অ্যান্ড ব্লু, হোয়াইট এবং ব্লু। ভাই আপনারা নিশ্চয়ই ক্লিয়ার ভাই। তাহলে দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সবসময় সুখী না, দ্য রিচ মানে ধনীরা। আর এখানে দ্য পেজেস অফ দ্য বুক অনেকগুলো শব্দ মিলে সাবজেক্ট হলে প্রিপজিশন আগে শব্দটা মূল সাবজেক্ট যেটা ভার্ব নির্ধারণ করবে, পেজেস যেহেতু প্লুরাল ফলে আমরা আর লিখলাম, হ্যাভ লিখলাম না, কারণ বুঝতে পেরেছেন অ্যামিজার ওয়াজার প্রিন্সিপাল ভার্ব আকারে ব্যবহৃত হলে সাবজেক্টের পরিচয় দেয়, আর হ্যাভ হ্যাজ হ্যাড প্রিন্সিপাল ভার্ব আকারে ব্যবহৃত হলে হ্যাভ হ্যাজ হ্যাড দ্বারা মূলত সাবজেক্টের কিছু একটা আছে এমনটা বোঝায়। এই ছিল আজকের ক্লাস। অনেক বকবক করছি, অনেক বেশি কথা বলে ফেলেছি, বাট আপনাদের উপকার হবে ভেবে বলেছি। যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করি ভাই উপকার পেয়েছেন। ভিডিওতে একটা লাইক দিয়ে ফেলেন, অবশ্যই প্লিজ আপনার কিছু বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। আপনাদের সবার জন্য শুভকামনা, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।